প্রিয় এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ম্যাটফির পক্ষ থেকে স্বাগত। আমরা তরঙ্গ সিরিজের লেকচার 1 এন্ড 2 শেষ করছি। আজকে মূলত তরঙ্গ সিরিজের লেকচার 3 নিয়ে কথা বলবো। প্রথম দুই লেকচারে আমি তোমাদেরকে তরঙ্গ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেটার সিমুলেশন সহ যত রকমের টুকিটাকি কথাবার্তা ছিল সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। তরঙ্গ গঠন হওয়ার শর্ত, কি কি কন্ডিশন মানলে একটা সমীকরণকে আমরা তরঙ্গের সমীকরণ বলতে পারি, এছাড়াও অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিয়ে অনেক বিশদ আলোচনা করছি। তুমি যদি লেকচার 1 এবং লেকচার 2 দেখা না থাকো, অবশ্যই দুইটা লেকচারকে কমপ্লিট করে আজকে লেকচারটা অ্যাটেন্ড করবে। অন্যথায় আজকে যে সামনের কন্টেন্টটুকু অর্থাৎ অগ্রগামী তরঙ্গের সম্পর্কে আরেকটু কথাবার্তা, পাশাপাশি স্থির তরঙ্গ নিয়ে যে কথাবার্তাগুলো হবে তুমি এগুলো বুঝতে পারবে না, ধরে উঠতে পারবে না, ফলাফল একই, হতাশা লাগবে। চলো আমরা শুরু করি। লেকচারের শুরুতে আমাদের যদি কথা বলতে চাই অগ্রগামী তরঙ্গ কি ছিল, একটু যদি রিভিশন করো। অগ্রগামী তরঙ্গ হচ্ছে এমন একটা তরঙ্গ যেই তরঙ্গটা মূলত সময়ের সাথে সাথে শক্তিটাকে বহন করে সামনের দিকে নিয়ে যায়। অর্থাৎ এমন একটা তরঙ্গ যে তরঙ্গটা সময়ের সাপেক্ষে শক্তি ট্রান্সফার করে নিজের সামনে অগ্রগামী হয়, গতিশীল থাকে। তো এই জিনিসটা আমি ইচ্ছা করে মেনশন করতেছি কারণ স্থির তরঙ্গটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের ঠিক অপোজিট, ঠিক উল্টো। তো অগ্রগামী তরঙ্গের কোন দুইটা কণার, যেই কোনো অগ্রগামী তরঙ্গের উপরস্থ দুইটা কণার মাঝখানের পথের পার্থক্যের সাথে কিভাবে দশার সম্পর্কটা ডিফাইন হয় সেটা আমরা জানতে চাচ্ছি। মনে করো ভাইয়া, আমার কাছে কোন একটা নির্দিষ্ট আমরা যদি চিন্তা করতে চাই, ধরো আমাদের কাছে একটা অগ্রগামী তরঙ্গ আছে। অগ্রগামী তরঙ্গটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা সরণটা কল্পনা করতেছি, এক্স অক্ষ বরাবর আমরা সময় কল্পনা করতেছি, বা আমরা চাইলে অবস্থান কল্পনা করতে পারি। এক্স বনাম ওয়াই গ্রাফে একটা তরঙ্গ দেখতে ঠিক এইরকম ভাবে যাচ্ছে। এটা হচ্ছে একটা ওয়াই আমাদের। তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার তরঙ্গটা ধীরে 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 যাচ্ছে। মানে এই যে এই বিন্দুর মাঝখান দিয়ে মূল বিন্দুর সাপেক্ষে এখনো তরঙ্গ পাস করা শুরু করেনি। আমার মাঝখানের কণাটা এখনো কোথায় আছে? সাম্য বিন্দুতে আছে। এবার যখন ধীরে ধীরে আমার এই কণাটা যাবে, অর্থাৎ আমার যখন এই তরঙ্গটা ভিতর দিয়ে যাবে, এই কণাটা ধীরে ধীরে উপরে অসিলেট করবে, অসিলেট করবে। ধরো এই যেটা যখন যাবে এটা অসিলেট করবে, কণাটা এভাবে অসিলেট করবে, অসিলেট করবে, অসিলেট করবে, আর তরঙ্গটা সামনে কি করবে? মুভ করবে আলটিমেটলি। এইভাবে তরঙ্গটা সামনে দিকে সঞ্চারিত। ওকে। তো আমরা এমনই একটা তরঙ্গের ওপর যে কোনো দুইটা কণা নিয়ে কথা বলতে চাচ্ছি। মনে করো তরঙ্গের ওপরস্থ কোন একটা কণা, ঠিক এই একটা কণা অবস্থান করতেছে। এই কণাটার অবস্থান হচ্ছে ধরো পি বিন্দুতে আছে, পি একটা কণা। এন্ড আরেকটা কণা হচ্ছে, ধরো এখানকার একটা কণা, সেটা হচ্ছে কিউ একটা কণা। পি কণাটা সাম্যবিন্দুর সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে টোটাল এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। পি কণাটা আমার, পি কণাটার অবস্থান হচ্ছে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। বা আমরা যেহেতু দুইটা কণা নিয়ে কাজ করতেছি, আমরা যেটা বলতে পারি এটা x1 দূরত্বে অবস্থান করতেছে, আর এই যে কণাটা এটা আমার x2 দূরত্বে অবস্থান করতেছে। এটা হচ্ছে x2 পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। ওকে। কোন একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা নির্দিষ্ট সময়ে আমরা করলাম কি, তরঙ্গটাকে পজ করলাম। পজ করে এবার আমরা সেই তরঙ্গের উপরস্থ দুইটা কণা নিয়ে কাজ করতেছি। পি বিন্দুর উপর একটা কণা, কিউ বিন্দুর উপর অপর একটা কণা। যে দুইটা কণা যথাক্রমে সাম্যবিন্দুর সাপেক্ষে x1 এবং x2 দূরত্বে অবস্থান করতেছে। ওকে। তাহলে আমরা যদি এই দুইটা কণার জন্য আলটিমেটলি দশার সম্পর্ক নিতে চাই, কোনটা নির্দিষ্ট সময়, যেহেতু সময়টা নির্দিষ্ট, তাহলে আমরা লিখেই দিতে যাচ্ছি যে নির্দিষ্ট সময়ে দুইটা কণা আছে। নির্দিষ্ট সময়ে 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 আমরা এখানে কণা দুইটার মাঝখানকার দশা নিয়ে আলোচনা করব। দেখো, অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ ছিল y ইজ ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এই সমীকরণে এই ওমেগা টি মাইনাস কে এক্স কিন্তু ভাইয়া আলটিমেটলি দশাটাকে ডিফাইন করে। ঠিক আছে, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স এখানে কি রে ভাইয়া? এটা দশা। তাহলে আমরা বলতে পারি এটা হইতেছে আলটিমেটলি আমার এখানে কি দশা। যখন আপনি x1 দূরত্বে অবস্থিত কণাটার দশা নিয়ে কাজ করবেন, তখন প্রথম পি বিন্দুর কণাটার দশা হচ্ছে, পি বিন্দুর কণাটার দশা ডেল্টা ওয়ান ইকুয়ালস টু আমরা চাইলে বলতে পারি সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান। ঠান্ডা মাথায় বুঝো, আমি ওমেগা টি ওয়ান বলি নাই কিন্তু। টি ওয়ান না বলার যে মূল কারণ সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে কাজ করতেছি। নির্দিষ্ট সময় অর্থাৎ যেই সময়ে পজ করছে, ধরো একটা তরঙ্গ চলতেছে, অসিলেট করতেছে, অসিলেট করতেছে, আমরা এটা পজ করলাম, থামো। ওই মুহূর্তে পি কণাটার জন্য দশা কত, কিউ কণাটার জন্য দশা কত, অর্থাৎ একই সময়ে দুইটা কণার দশা নিয়ে আলোচনাটা করতেছি আমরা। তাহলে বলতো, ওই একই সময় আমার কিউ তে থাকা যে কণাটা ছিল, কিউ বিন্দুর কণাটার দশা ডেল টু ইকুয়ালস টু কি হয়ে যাবে ভাইয়া? ওমেগা টি মাইনাস কে এক্স টু। তাহলে আলটিমেটলি এই দুইটা কণার মধ্যকার যে দশার পার্থক্যটা থাকবে, সেই দশার পার্থক্যটা কত হয়ে যাবে? আমরা বলতে পারি দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে, দশা পার্থক্য
ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ডেল ইকুয়ালস টু ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু। আমি জানি এই কথাটা লেখার সাথে সাথে মনে একটা কোশ্চেন থাকবে, পার্থক্য বলতে ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান কেন লিখলেন না? আমি চাইলে লিখতে পারি, লিখলে সমস্যা নাই, আলটিমেটলি যা আমরা খুঁজতেছি তা আমরা পেয়ে যাব। বাট ডেল্টা ওয়ান লেখার কারণ হচ্ছে না, এখানে আদি দশা হিসেবে ডেল্টা ওয়ান এর দশাটা বেশি বড়, ডেল্টা টু এর দশা ছোট। তার একটা রিজন আমরা এভাবে চিন্তা করে দেখতে পারি। ধরো আমরা যদি ওই লেকচার ওয়ান এর সিমুলেশনটাতে ফিরে যাই, ধরো আমরা যদি এই স্ট্রিং এই সিমুলেশনটা দিকে তাকাই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। এটা একটু লোড নেক, ধরো এই সিমুলেশনটা একটু দেখবো। এই সিমুলেশনে কি করছিলাম, কতগুলো মার্বেল বা কতগুলো পুঁতি ছিল, যে পুঁতিগুলা বা কতগুলো মার্বেল আমরা একটা সুতার সাহায্যে বেঁধে রাখছি, এবং যেখানে আমরা ধরো কোন একটা নির্দিষ্ট দূরত্বে আমরা একটা পালস দিতে চাচ্ছি ভাইয়া, বুঝো? মনে করো আমার এই এই ওয়ান পরিমাণ দূরত্বে, এই এক্স ওয়ান পরিমাণ দূরত্বে একটা কণা হচ্ছে এটা, আর এক্স টু পরিমাণ দূরত্বে আরেকটা কণা হচ্ছে ধরো এই যে এটা, দুইটা, এটা একটা, ওকে দেখতে পাচ্ছ? তো চিন্তা করে দেখো তো, আমি যদি আমার তরঙ্গটাকে পালস দেওয়ার চেষ্টা করি, এটা ছিল একটা, এটা ছিল একটা, হ্যাঁ, তাহলে পালস দেওয়ার চেষ্টা করি, পালসটা কোনটাতে আগে পৌঁছাইতেছে? সবচেয়ে আগে যেটার দূরত্ব কম সেই কণাটাতে আগে ওয়েভটা পৌঁছাইতেছে, অর্থাৎ মানে পালসটা হাঁটতে 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 সবার আগে এই এক্স ওয়ান এর কণাটাকে টাচ করবে, তারপরে এক্স টু এর কণাটাকে টাচ করবে। অর্থাৎ দশা হিসাবে শক্তি সঞ্চালিত আগে এক্স ওয়ান অবস্থানে থাকা কণাটার জন্য হয়েছিল। অর্থাৎ শক্তি সঞ্চালিত আগে ওয়েভটা যখন যাবে, শুরু থেকে পি বিন্দু থাকা কণাটা তরঙ্গের আওতায় আসবে, এবং অতঃপর কিউ বিন্দু থাকা কণাটার দিকে শক্তিটা ট্রাভেল করবে। অর্থাৎ পালসটা বামে অবস্থিত কণাটার দিকে আগে আসবে, এন্ড ধীরে ধীরে যেতে 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 দেখবো ডান পাশে অবস্থিত কণাটার দিকে যাবে। ওকে, ঠিক আছে ভাইয়া? তো আমরা যদি এটাকে এভাবে দেই, দেখবা এই যে এরকম এটা করছিল, স্লোলি যাচ্ছে, বুঝতেছো? তো এই জন্য আমরা করলাম কি, ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু লিখছি। তাহলে প্রথম কণাটার দশা ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান, দ্বিতীয় কোণটার দশা ওমেগা টি মাইনাস কে এক্স টু। আমরা যদি ওমেগা টি ক্যান্সেল আউট করে দেই, প্লাস কে এক্স টু মাইনাস কে এক্স ওয়ান। দেখো এখন কিন্তু পরিবর্তনের সাপেক্ষে আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান এসে বসে। দেখো আলটিমেটলি কি হইতেছে ভাইয়া, এক্স টু মাইনাস এক্স ওয়ান কি? এক্স টু হচ্ছে আমার পরবর্তী কণাটার দূরত্ব, পথের ব্যবধান, এক্স ওয়ান হচ্ছে আমার প্রথম কণাটার ব্যবধান। তাহলে এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করলে কি আমরা কিউ বিন্দু এবং পি বিন্দুর মধ্যকার পথের পার্থক্যটা পেয়ে যাচ্ছি না? পথ পার্থক্যটা আমরা চাইলে বলতে পারি সেটারে ডেল্টা এক্স দ্বারা, কে ইন্টু ডেল এক্স। এই পাশে হচ্ছে কি দশা পার্থক্য, ডেল্টা ডেল। অর্থাৎ আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মাঝখানে খুব সুন্দর একটা সম্পর্ক পাচ্ছি। সম্পর্কটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি এখানে, এটা হইতেছে দশা পার্থক্য ডেল্টা ডেল ইকুয়াল হচ্ছে, ডেল্টা ডেল ইকুয়াল হচ্ছে টু পাই বাই ল্যামডা, কারণ কে এর মান কি ছিল? অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। আমরা চাইলে এটা কাজ করি, এক সেকেন্ড ভেবে লিখি, যে দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মাঝখানকার সম্পর্কটা কি ছিল, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক জরুরি একটা সম্পর্ক। অনেক সময় প্রশ্নে আমাদের দশা পার্থক্য দিয়ে পথ পার্থক্য নির্ণয় করতে বলে, পথ পার্থক্য দিয়ে দশা পার্থক্য নির্ণয় করতে বলে। এটা এখন থেকে ফার্স্ট ইয়ার কেন সেকেন্ড ইয়ার সব জায়গাতে তোমার এই সূত্রটা কাজে আসবে। অনেক বড় বড় অ্যানালাইসিস করার জন্য, পেতিচার অপবর্তন বোঝার জন্য তোমার এই সূত্রটা লাগবেই ভাইয়া। তাই এটা কিন্তু ভেরি ভেরি, এটা কিন্তু স্টার্ট টপিক, কেমন ভাইয়া? এটা ইম্পর্টেন্ট, এটা বুঝবা তোমরা। ওকে, ঠিক আছে। কোন একটা অগ্রগামী তরঙ্গের দুইটা ভিন্ন কণার নির্দিষ্ট সময়ে পথের সাথে দশা সম্পর্ক থাকতে পারে, একই সাথে নির্দিষ্ট অবস্থানে অবস্থিত কণাটার দশার সাথে সময়ের যে একটা রিলেশন সেটাও থাকতে পারে। অর্থাৎ যদি আমরা জানতে চাই পথের পার্থক্যের সাথে দশার সম্পর্ক কেমন, তাহলে আমরা এটাও জানতে চাইতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে দশার সম্পর্কটা কত। অর্থাৎ সেম কথাবার্তাটাই আমি একটু আরেকবার রিপিট করতে চাচ্ছি। ধরো সেম জিনিসটাই যদি আমরা এখানে বলি, ধরো আমার কাছে সেম ভাবে একটা তরঙ্গ আছে, যে তরঙ্গটা হাতের বাম থেকে ডানে শিফট হইতেছে ভাইয়া, বোঝো? মনে করি এই যে তরঙ্গ যাচ্ছে, সুন্দর মতো যাওয়ার চেষ্টা করতেছে। এবার যে ওয়েভটা যাবে না, সেই ওয়েভটার আগে করছে কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে দুইটা ভিন্ন কণার অবস্থান নিয়ে কাজ করছি। এখন আমরা করব কি, একটা নির্দিষ্ট অবস্থানে, অর্থাৎ সেম পার্টিকেল নিয়ে কাজ করব, নির্দিষ্ট অবস্থানে, নির্দিষ্ট অবস্থানে, অবস্থানে কোন একটা
কণা, ধরো আমার এই একটা কণা আছে, পি কণা আছে এখানে, সেম ভাবে পি কণাটা সেম এক্স ডিস্টেন্সে আছে। এই কণাটার টি ওয়ান সময়ে একটা দশা মাপবো আমরা, টি টু সময় একটা দশা মাপবো। অর্থাৎ সেম পার্টিকেলটা তো জুম করে আটকে নাই, এই পার্টিকেলটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে কি করতেছে, অসিলেট করতেছে না। আলটিমেটলি আমরা যদি সেম পার্টিকেলের, একই পার্টিকেলের দুটো ভিন্ন সময়ে ওয়েভের মাপতে চাই, মনে করো আমরা এখানে যা কাজ করি, এখানে একটা অসিলেটর দিয়ে দিলাম। ধরো আমরা এবার একটা করলাম কি, এটাকে পজ করলাম, and এটা যদি যায়, এটা অসিলেট হচ্ছে না, কিছু কমায়া দেই, এই যে চলা শুরু করছে। এবার তুমি চিন্তা করে দেখো তো, আমার মূল বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে ধরো এই যে একটা কণা আছে, এই যে কণাটা, এই কণাটা দিয়ে তাকাবে ভাইয়া, এটা একবার কি করতেছে, এটা একবার উপরে ওঠে, নামে, ওঠে, নামে, ওঠে, নামে। যদি ছাড়া যদি দেখো, আমি যদি আবার আবার এটা যদি ঘোরানোর চেষ্টা করি, এই যাচ্ছে, দেখো এই যে কণাটা একবার উপরে উঠতেছে, নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে। যদিও এখানে এটা প্রতিফলিত হয়ে ফিরে আসতেছে, এনে কিছু কনসেপ্ট আছে স্থির তরঙ্গের, জাস্ট সিম্পল ভাবে তুমি বাম পাশটা থেকে ফোকাস করবে যে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত আমার এই যে কণাটা, এই যে কণাটা, এই কণাটা টি ওয়ান সময় যদি নিচে থাকে, টি টু সময় একটু উপরে উঠে যেতেছে, অর্থাৎ দুইটা ভিন্ন সময়ে তার মধ্যে দুইটা ভিন্ন রকমের দশা দেখা যাচ্ছে। তাহলে আমরা দুইটা ভিন্ন সময়ের মাঝখানে সময়ের পার্থক্যের সাথে তার দশার সম্পর্কটা নির্ণয় করতে চাই, যেখানে আমরা মাত্রই বললাম কোনটা অগ্রগামী তরঙ্গ হাতের ডান, বাম থেকে ডান দিকে অগ্রসর হলে তার সমীকরণ হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, প্লাস কে এক্স লেখা যাবে না ভাইয়া, এখানে সমীকরণটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস কে এক্স। ওকে, আলটিমেটলি এটা হচ্ছিল কি, তার দশা না? তাহলে আমরা বলতে পারি টি ওয়ান সময়ে কণাটার দশা, অর্থাৎ টি ওয়ান সময়ে কণাটার যেটা দশা আছে, দশা ডেল্টা ওয়ান ইকুয়াল হয়ে যাবে কি ভাইয়া, ওমেগা টি ওয়ান মাইনাস কে এক্স। আমি কিন্তু কে এক্স ওয়ান লিখতেছি না, কেন কে এক্স ওয়ান লিখতেছি না? কারণ আলটিমেটলি এটা সেম অবস্থানে একই নির্দিষ্ট কণা, সেম পার্টিকেলের দুটো ভিন্ন টাইমের দশার কথা আমরা রেকর্ডিং করতেছি এখানে। আলটিমেটলি এখানে টি ওয়ান সময়ের জন্য তার দশা হচ্ছে ওমেগা টি ওয়ান, অ্যান্ড টি টু সময়ে যার যেটা দশা থাকবে সেটা হচ্ছে ডেল টি ওমেগা টি টু মাইনাস কে এক্স। তাহলে ভাইয়া বলো, বলো তার এই যে দশার পার্থক্যটা, দশার পার্থক্যটা কি হবে? দশার পার্থক্য আমরা লিখতে পারি কোন নির্দিষ্ট অবস্থানে, নির্দিষ্ট অবস্থানে, অর্থাৎ এখানে কি ফিক্সড, এক্স ফিক্সড, করার দশার পার্থক্য ডেল্টা ডেল ইকুয়াল হচ্ছে ওই যে আগের মতো ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু। তাহলে বিয়োগ করলে এখানে পাইতেছি ওমেগা টি ওয়ান মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি টু প্লাস কে এক্স, কে এক্স কে এক্স ক্যান্সেল আউট, আমরা সেটা বলতে পারি ওমেগা ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। প্রথম কণাটার সময়কাল থেকে দ্বিতীয় কণাটার সময়কাল বিয়োগ করলে টি ওয়ান মাইনাস টি টু আলটিমেটলি সময়ের পার্থক্য বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে ওমেগা ইন্টু সময়ের পার্থক্য ডেল্টা টি, এ পাশে থাকতেছে ডেল্টা ডেল দশা পার্থক্য। তাহলে বলতে পারি দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে টু পাই বাই পর্যায়কাল ইন্টু সময়ের পার্থক্য। অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, পরীক্ষাতে আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্য এত বেশি পরিমাণে স্টাডি করি যে দশা পার্থক্যের সাথে যে সময়ের একটা পার্থক্য আছে এটা আমরা ভুলে যাই। তাহলে মনে রাখবে দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে টু পাই বাই ল্যামডা ইন্টু, দেখছো ল্যামডা লিখে ফেলছি, টু পাই বাই টি ইন্টু সময়ের পার্থক্য, ইন্টু টি ইন্টু কি আছে ভাইয়া, সময়ের পার্থক্য, ইন্টু সময়ের পার্থক্য। কি তানজিম ভাই, আপনি পড়াই বুঝাই এত ভুল করেন কেন? বয়স হয়ে যাইতেছে তো আস্তে আস্তে, এই কারণে এরকম হয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ভাইয়া, তো এটা হচ্ছে সম্পর্কটা, আমরা যখন বলবো দশা পার্থক্য আর পথ পার্থক্য সম্পর্ক হচ্ছে এটা টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, দশা পার্থক্য আর সময়ের পার্থক্য হচ্ছে টু পাই বাই টি পর্যায়কাল। সময়ের পার্থক্য জানতে চাইলে টু পাই এর নিচে পর্যায়কাল থাকবে, পথের পার্থক্য জানতে চাইলে টু পাই এর নিচে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ল্যামডা থাকবে। তো এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটার কোশ্চেন আসে পরীক্ষায়, ভুল না করি, ভুল করেও ভুল না করি। তরঙ্গের অপরিপাতন না, তরঙ্গের উপরিপাতন নীতি, একদম মান সমান খাইছে রে, তরঙ্গের উপরিপাতন নীতি। ওকে ভাইয়া, এটা কিন্তু ভুলে একটু মিস্টেক টাইপ হয়েছে, এটা হবে উপরিপাতন নীতি। আমি এখন এটা ঠিক করে দিতেছি, ধরো এই করে দিলাম, গায়েব হয়ে গেছে। তাহলে উপরিপাতন হচ্ছে ও কি আমার এটা ধরতে পারে? ওকে, ওকে, আমরা এটা একটু লক করে দেই।
হুম, আর এই স্লাইডটাকে আমরা এটা লক করে দিই। ওকে ফাইন। রস্যা ও ধরতে পারবে কি না? না, ধরতে পারে না। তাহলে আমি লিখে দিই তরঙ্গের উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি। তরঙ্গের উপরিপাতন নীতি বলতে কি বোঝায়? তরঙ্গের উপরিপাতন নীতি তুমি বোঝার আগে, শিখার আগে তুমি জাস্ট একটু জিনিস মাথায় রাখো, যে অনেক সময় এরকম হয় না যে আমরা ক্লাসরুমে দুজন ফ্রেন্ড একসাথে বসে আছি, তো দুইজন ব্যক্তি নিজেদের মতো করে কথাবার্তা বলতেছি। তো ধরো কোন একটা ক্লাসে যদি সবাই নিজেরা নিজেদের মতো কথাবার্তা বলে, সে ক্লাসরুমে যাওয়ার সাথে সাথে আমরা একটু গুন 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 সাউন্ড শুনতে পাচ্ছি। অর্থাৎ কিছু একটা শব্দ হচ্ছে যেটা বোধগম্য না, আমরা বুঝতে পারি না, মনে হচ্ছে যে মানে একটা আওয়াজ সাউন্ড, আমরা বলি নয়েজ সাউন্ড। নয়েজ আলটিমেটলি কি? নয়েজ হচ্ছে এক ধরনের সিগন্যাল, এক ধরনের এটাও এক ধরনের সাউন্ড, যেখান থেকে কোনো কিছু আমরা তথ্য আর উদ্ধার করতে পারি না, কোনো কিছু বুঝতে পারি না, কোনো কিছু ইনফরমেশন আনতে পারি। ওকে, বেসিক কথা হচ্ছে কাইন্ড অফ একটা এমটি সিগন্যাল, সোজা বাংলা কথায়। আর যদি কোন একটা ক্লাসরুমে সবগুলা ব্যক্তি একই সাথে কোনো একটা শব্দ উচ্চারণ করে, লাইক ধরো সবাই একসাথে, আমরা বলি না টিচারের সাথে কথায় যে বুঝছো কিনা, জি স্যার, একসাথে আমরা চিল্লান দিয়া বলি। তোমরা বলতা কিনা? আমরা তো বলতাম যে ইয়েস স্যার, বুঝছি। বা যদি বলে আজকে কি পড়া ছুটি দিয়ে দেবো নাকি, সবাই বলতো জি স্যার। যখন আমরা সবাই সেম একটা কথা একই সাথে বলে উঠি, তখন মনে হয় যেন কথাটা একসাথে বিশাল বড় একটা আওয়াজে পরিণত হয়। যেমনটা আমরা স্লোগানের বেলায় দেখতে পাই, যেমনটা আমরা তাকবীর দেওয়ার সময় দেখতে পাই, যে কোনো একটা ছোট শব্দ অনেকে একসাথে উচ্চারণ করলে সেটা একটা বিশাল জয়ধ্বনিতে পরিণত হয়। এগুলা কেন? এগুলো হচ্ছে মূলত দুইটা তরঙ্গ যখন সমদশায় এবং বিপরীত দশায় মিলিত হচ্ছে তার ঘটনাবলী। তুমি আর আমি যখন সেম শব্দটা একই সাথে একই সময় উচ্চারণ করতেছি, তখন শব্দ দুইটা সমদশায় মিলিত হচ্ছে এবং আলটিমেটলি আমাদের দুইটা শব্দের যোগফল বড় হয়ে যাচ্ছে। আর যখন আমরা বিপরীত দিশে কথা বলতেছি, আমিও কথা বলি তুমিও কথা বলো, তুমি একটা বলো আমি একটা বলি, আমাদের কথাগুলো ওভারল্যাপ করে বিপরীত দশায় মিলিত হয়, এবং সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি আহ যেই যোগফলটা পাই, সেই যোগফলটা খুবই ক্ষীণ পাই, আলটিমেটলি সেক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। এই যে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ অপরিপাতিত হওয়ার যে ঘটনা, সেই অপরিপাতন বোঝানোর জন্যই আলটিমেটলি অপরিপাতন নীতিটা আসছে। তুমি যদি স্টিল অপরিপাতন নীতিটা না বুঝে থাকো, আমি তোমার জাস্ট বেসিক্যালি এমনি বোঝাই। মনে করো বায়ুতে থেকে কোনো একটা পার্টিকেল আছে ভাইয়া, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। বারবার ওয়াই অক্ষ একশো কাকা লাগে, যদি কোনোভাবে শর্টকাট করে বলতে পারতাম ভালোই হতো। মনে করো এটা হচ্ছে আলটিমেটলি, এটা আমি পেজটাকে লক করে দেই। আচ্ছা, লকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। ধরো ভাইয়া আমরা করলাম কি, এই যে এদিকে একটা উপরে একটা তরঙ্গ চিন্তা করতেছি, নিচেও একটা তরঙ্গ চিন্তা করবো, থাকুক এগুলো। এখানে একটা তরঙ্গ যাচ্ছে, এই যে একটা তরঙ্গ যাচ্ছে। Okay. এই যে ওয়েভটা যাবে না, ওয়েভটা যাওয়ার ক্ষেত্রে, এই যে ওয়েভটা যাবে, ট্রাভেল করবে, ট্রাভেল করার সময় মাঝখানে ধরো একটা কণা আছে, এখানে মূল বিন্দুতে একটা কণা আছে, মনে মনে চিন্তা করো একটা বায়ুতে থাকা বায়ুর কণা, এই যে পার্টিকেলটা, এই কণাটা, এই কণাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি একটা কাজ করে কালার করে দিই, এই যে একটা কণা আছে। আমার যখনই এই তরঙ্গটা সুন্দর মতো যাবে, এই কণাটা কি করবে? এই কণাটা নিচে অবস্থা এরকম জিগজ্যাগ 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 করবো। আলটিমেটলি আমি যদি আমার এই ধরো বোঝানোর চেষ্টা করি, আমার এক হাতে মাইক নাইলে আমি করতে পারতাম সুন্দর মতো, যে আমার এই তরঙ্গটা যখন ধীরে 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 আগাবে, এখানে থেকে পার্টিকেলটা জিগজ্যাগ 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 মোশন করবে। অর্থাৎ পার্টিকেল তার অবস্থান চেঞ্জ করে না। লেকচার ওয়ান বোঝাইছি যে তরঙ্গ চলাকালীন কণা সমূহ তার অবস্থানে পরিবর্তন করে না, তারা কেবল কম্পনের মাধ্যমে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে কি করে, ট্রাভেল করতে সাহায্য করে। তো আমার যে এখানে কণাটা আছে, একটা তরঙ্গ যখন এটার মধ্যে যাবে, তখন এই কণাটা এই তরঙ্গের ডাক শুনে সাড়া দিবে। অর্থাৎ এই তরঙ্গ অনুসারে যখন শুরুতে যাবে, তখন দেখতে পাচ্ছি কি তরঙ্গের ঢেউটা কোন দিকে, নিচের দিকে নামছে, কণাটা আমার নিচের দিকে নামবে। দেন ধীরে 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 যখন এই ওয়েভটা পাস হবে পাস হবে পাস হবে, যখন এই দ্বিতীয় অর্ধাংশ আসবে, এই ক্ষেত্রে কণার ঢেউটা কি, ঢেউটা উপরের দিকে আছে, দিশন দিক, কণাটা কোদিকে উঠবে, উপরের দিকে উঠবে। অর্থাৎ আলটিমেটলি এই একসাথে কণাটা পাস হচ্ছে, আর আমার এই পাশে থাকা কণাটা নিজের অবস্থানে জিগজ্যাগ জিগজ্যাগ করতেছে। তাহলে মানে এখানকার এই কণা আমার এই লাল এই হলুদ তরঙ্গ অনুসারে কম্পিত হচ্ছে, কম্পন দিচ্ছে। যদি সেম একটা তরঙ্গ আমরা চিন্তা করি, যে তরঙ্গটা হচ্ছে এই যে এখানে আছে, ধরো ভাইয়া এখানে আরেকটা তরঙ্গ আছে। এইবার এইবার আমি যদি এই ওপরে 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 এই তরঙ্গটাকে পাস না কইরা
এই তরঙ্গটাকে পাস না কইরা এই তরঙ্গটাকে পাস করি, সেই ক্ষেত্রে এই তরঙ্গটা যখন যাবে তখন আমার এই পার্টিকেলটা 2 নাম্বার তরঙ্গের মতো এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করবে। আমি একটা কাজ করি, এই তরঙ্গটার কালার চেঞ্জ করে দিই, ধরো এটা হচ্ছে এই সবুজ, সবুজ। তাহলে ভাইয়া যখন এই তরঙ্গটা যাবে, যখন এই তরঙ্গটা যাবে, তখন এই তরঙ্গ সবুজের অনুসারে আমার এই কণাটা জিগজ্যাগ জিগজ্যাগ করবে, অর্থাৎ আমার এই কণাটা এই তরঙ্গের কথাটা শুনতে চাইবে, এই তরঙ্গের কথা শুনে চলবে। কি হইব যদি একই সাথে আমি সবুজকেও প্রবাহ করি আর এই হলুদকেও প্রবাহ করি? অর্থাৎ কোন একটা কণার উপর যখন একই সাথে একই সময় দুইটা তরঙ্গ এসে আপতিত হয়, দুইটা তরঙ্গ এসে একে অপরের উপর অপরিবর্তিত হয়, দেখো একটা সবুজের উপর হলুদ উঠে গেছে গা। তখন ঘটনা কি হয়ে যায়, তখন এই কণাটা শুনবো কার কথা? শুনে তো শুনে কিসকি। ওকে, বুঝতেছো? অল্প অল্প, থোড়া থোড়া হিন্দি আতা है। মানে তখন এই কণাটা কার কথা মেনে চলবে? এই কণাটা তখন কি সবুজের তরঙ্গ অনুসারে জিগজ্যাগ জিগজ্যাগ করবে, নাকি হলুদ তরঙ্গ অনুসারে জিগজ্যাগ জিগজ্যাগ করবে, নাকি কোনোটাই করবে না? এই জিনিসটা নিয়ে অপরিবর্তন নীতিটা গঠিত হয়েছে। বলতেছে যখন কোনো মাধ্যমের একই কণার উপর দিয়ে, অর্থাৎ এই লাল কণাটার উপর দিয়ে একাধিক তরঙ্গ প্রবাহিত হয়, অর্থাৎ একটা হলুদ একটা সবুজ, চাইলে তুমি তিনটাও নিতে পারো, তখন ওই কণাটির যে কোনো মুহূর্তের লব্ধি সরণ, অর্থাৎ এই যে কণাটা আছে, কোনোটা নির্দিষ্ট মুহূর্তে এই কণাটা না হলুদের সরণ অনুসারে চলবে, না সবুজ কণার সরণ অনুসারে চলবে, তখন আমার এই কণাটা এই দুইটা তরঙ্গের লব্ধি সরণ মেনে চলবে। অর্থাৎ লব্ধি সরণটা হবে, তখন এই কণাটার জন্য যে লব্ধি সরণ হবে, এটা হচ্ছে ওই সময়ের তরঙ্গগুলোর পৃথক পৃথক ভেক্টর, পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ তখন যখন আলটিমেটলি আমি এভাবে আরেকটু বোঝার চেষ্টা করি, যখন এখানে ধরো শুধুমাত্র হলুদ ট্রাভেল করতেছে, তখন কণাটার যে সমীকরণ, এই সমীকরণটা সরণের সমীকরণ হচ্ছে y1। যখন যখন এখানে শুধুমাত্র সবুজ ট্রাভেল করতেছে, তখন কণাটার, অর্থাৎ আমার এই লাল কালারের কণাটা, আমি যদি এরকম লাল কালারটা কণাটা নিচের দিকে নিয়ে আসি, ধরো এই লাল কালার কণাটা, এই কণাটার সরণের সমীকরণ এটা হচ্ছে y2। y2 যখন একই সাথে একই কণার উপর দুইটা তরঙ্গ পরিবর্তিত হবে, তখন কণাটার সরণ না y1 হবে না y2 হবে, তখন কণাটার সরণ কি হয়ে যাবে? y net হয়ে যাবে পূর্বোক্ত দুইটা সরণের ভেক্টর সামের সমান, y1 প্লাস y2 হয়ে যাবে ভেক্টর সামের সমান। ভেক্টর সাম বুঝুনি ভাইয়া? দুইটা ভেক্টর যদি একই দিকে যায় তাহলে ভেক্টর রাশি দ্বয় কি হয়ে যায়? যোগ হয়ে যায়। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়? ভেক্টর সাম মানে কি হয়ে যায়? একটা থেকে বিয়োগ হয়ে যায়। ওকে, তার মানে দুইটা তরঙ্গ যদি সমদশায় আপতিত হয়, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা যাচ্ছে এরকম ভাবে, এই তরঙ্গটা যেরকম, এটা ভাবে আরেকটা তরঙ্গ কল্পনা করা যায় যেটা সেম সমদশায়, তাহলে আমরা বলতে পারি y net হয়ে যাবে উপরে y1 এবং y2 এর যোগফলের সমান। আমাদের বর্তমান চিত্রে এই y1 আর y2 কিন্তু সমদশায় নাই। শুরুতে y1 এর মান ধীরে ধীরে উপরের দিকে করতে চাইলেও y2 এর বেলায় এটার মান ধীরে ধীরে নিচে নামতে চাইতেছে, অর্থাৎ y1 এবং y2 একে অপরের সাথে কি সেম ফেজে নাই। তাই এই ক্ষেত্রে আমার y net কি হয়ে যাবে? একটাতে একটা সাবট্রাক্ট হয়ে যাবে, একটাতে একটা অপোজিট করে বিয়োগ হয়ে যাবে। বুঝতেছো? এটা হইতেছে আলটিমেটলি আমার তরঙ্গের অপরিবর্তন নীতি। একদম খুব সহজে বলতেছি, তোমরা আশা করি বুঝতেছো। এটা বোঝার জন্য ভাইয়া যতই বলি যে বুঝতেছো কি না হামতাম, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেজন্য আমরা অ্যানিমেশন দেখবো। অ্যানিমেশন যাওয়ার আগে ভাই একটু লেখা রাখি, যদি সমদশায় মিলিত হয় কি হইতেছে ভাই? সমদশায় মিলিত হইলে y net হয়ে যেতেছে সর্বোচ্চ ম্যাক্সিমাম y net পাওয়া যায়। y net ম্যাক্সিমাম হয়, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড কি হয়ে যায় ভাইয়া? ম্যাক্সিমাম হয়ে যায়। আর তোমরা এই চ্যাপ্টারের সামনে পড়বা কোন একটা শব্দের তীব্রতা, কেউ আছে কানের কাছে জোরে চিল্লান দিছে, তীক্ষ্ণ শব্দ, কেউ আছে ফিস ফিস করে কথা বলতেছে, ক্ষীণ শব্দ। তো শব্দের যে তীব্রতাটা থাকে, শব্দের তীব্রতা আমার এই তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তারের মান সর্বোচ্চ হইলে আমার শব্দের তীব্রতাটা কি হয়ে যায়? সর্বোচ্চ হয়ে যায়, ম্যাক্সিমাম হয়ে যায়। ওকে, যাক আপাতত তীব্রতা শিখার দরকার নেই, আপাতত জাস্ট জেনে রাখো যে তরঙ্গ দুটো যখন সমদশায় মিলিত হয় তখন আমরা সর্বোচ্চ বিস্তার দেখতে পাই। যখন তরঙ্গ দুটো বিপরীত দশায় মিলিত হয়, বিপরীত দশায় মিলিত হবে, তখন y net হয়ে যাবে ভাইয়া মিনিমাম। কেন? কারণ তখন এই যে এটা উপরে এটা নিচে, যখন একটাতে এটা কি হয়ে যাবে? অপোজিট হওয়ার কারণে বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে y net হচ্ছে মিনিমাম। অর্থাৎ আমাদের বিস্তার অ্যামপ্লিটিউড এটাও কি ভাইয়া? এটা হচ্ছে মিনিমাম। একটু মাথায় রাখবেন। তরঙ্গের অপরিবর্তন বোঝার জন্য আমরা চাইলে এই সুন্দর একটা সিমুলেশন দেখতে পারি। এই সিমুলেশন পার্টটাতে বোঝা যাবে দুইটা তরঙ্গ যখন একসাথে অপরিবর্তিত হয় তখন ঘটনাটা কি হয়। ধরো এখানে একটা পালস আছে, পালস 1 যেটা হাইট হচ্ছে 3, হাইট হচ্ছে 3, পালস 2 যেটা হাইট হচ্ছে, এটা হাইট হচ্ছে 3। এবং আমরা একটা কাজ করি, আমরা এই পালসটার জন্য যেই অ্যানিমেশন স্পিড এটা একটু কমায় দেব,
ওকে, এবার আমরা রান করি। দুইটা পালস একে অপরের দিকে আসতেছে এবং দেখো যে তারা যখন একে অপরের সাথে মিলিত হয়ে যায় তখনকার ঘটনাটা কেন যেন একটু ডিফারেন্ট হতেছে। আমরা চাইলে অ্যানিমেশন স্পিডটা আরেকটু কমাইতে পারি, আরেকটু কমাইতে পারি। ওকে, এইবার দেখো তো ভাইয়া, খুব ধীরে ধীরে দেখো তো, এই যে পালস দুটো আসতেছে না, পালস দুটো আসতেছে, এই যে নীল কালার ডটেড লাইনটা নির্দেশ করতেছে বাম পাশের পালসটা, লালটা হচ্ছে ডান পাশের পালসটা। তারা যখন একে অপরের উপর অপরিবর্তিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে আমরা খুব স্মুথলি দেখতে পাচ্ছি যে আমরা একে অপর অপরিবর্তিত হচ্ছে, লব্ধিটা কি হচ্ছে বড় হয়ে যেতেছে, এই দেখো বিশাল বড় হইতেছে, দেখছো লব্ধিটা বড়। এই পাশের পালসটার হাইট ছিল 3, এই পাশের পালসটার হাইট ছিল 3, বাট এখানে যে লব্ধি পালসটা পাওয়া যাচ্ছে সেটার হাইট হয়ে গেছে কত, 6। ওকে, এটাই তো বলতেছি সমদশায় অপরিবর্তিত হলে লব্ধি কি হয়ে যায়, ওয়াই নেট কি হয়ে যায় y1 প্লাস y2। যদি কোনোভাবে এটাকে উল্টে দেওয়া যেত, ধরো আমরা যদি অ্যানিমেশন স্পিডটা একটু বাড়ায় দিই, ওকে, এখানে কোনো কিছু করা যায় নাকি, আহ চাইলে নিচে নামায় দেওয়া যেতে পারে বা কিছু। ও ওয়াও ওয়াও, দেখো আমরা চাইলে পালসের হাইটটা না আমরা নেগেটিভ দিকে নিতে পারি। অর্থাৎ দেখো ভাইয়া, এইবার এই পালসটা যেই দিকে, এই পালসটা যেই দিকে, তারা একে অপরের কি উল্টা দিকে না, এই দুটো পালস পরস্পরের কি বিপরীত দশায় আছে। এবার বিপরীত দশায় দেখো খুব সুন্দর একটা ম্যাজিক হবে, বিপরীত দশায় সমদশা কি হয়েছিল, যোগ হয়ে গেছিল, বিপরীত দশা আলটিমেটলি কি হয়ে যাবে, একে অপরে অপোজ করবে। ধরো আমি যদি রান করি, এটা ধরো এই যাচ্ছে, এই দেখছো কেউ অপোজ করে গেছে গা। যদি স্পিডটা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা কমাইতে হবে, একদম কমাই দিলাম, এই যে দেখো একে অপরে কিভাবে অপোজ করতেছে। এই যে দেখো ধীরে 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 একদম ওভারল্যাপিং জায়গাটাতে একদম ছোট হয়ে গেছে, একদম পজ করা বাধ্যতামূলক। এই যে পজ দেখছো ভাইয়া, যদি শুধুমাত্র বাম পাশে ডান পাশে পাঁচটা থাকতো তাহলে গ্রাফটা হয়তো এরকম নীলের মতো, বাম পাশেটা হলে হয়তো এরকম লালের মতো। বাট যখন তারা একে অপর উপর ওভারল্যাপিং পিরিয়ডটাতে আছে তখন দেখো লব্ধিটা কি হইতেছে, ছোট হইতেছে। লব্ধিটা না নীল রে ফলো করতেছে না লাল রে ফলো করতেছে, লব্ধিটা কি হইতেছে, ছোট হয়ে যাইতেছে। এন্ড আমরা যেটা রান করতে দেই দেখবো এই মুহূর্তে লব্ধির পরিমাণ সর্বনিম্ন, কারণ কি এই মুহূর্তে তারা একদম এক্স্যাক্টলি 100% ওভারল্যাপ করে ফেলছে। যখন 100% ওভারল্যাপ সমদশা করে পারফেক্টলি যোগফলের সমান হয়ে যায়। আর যখন বিপরীত দশা করে তখন দেখো এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, অলমোস্ট একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। আমরা যেটা রান করি, এ দেখো এই দেখছিস ভাই, ফুললি কি একটা কি পাচ্ছিস, স্ট্রেট লাইন পাচ্ছিস। ওকে, অর্থাৎ যদি সমদশা মিলিত হয় বিস্তার হয়ে যায় ম্যাক্সিমাম, আর বিপরীত দশা মিলিত হলে বিস্তার হয়ে যায় শূন্য, একদম নাই। ওকে, তো এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের একটা খুব সুন্দর অ্যানিমেশন ছিল। এভাবে দুটা তরঙ্গ একই সাথে উপরিপাতিত হয়, উপরিপাতিত হলে কখনো আমরা সর্বোচ্চ বিস্তার দেখতে পাই, কখনো আমরা সর্বনিম্ন বিস্তার দেখতে পাই। তরঙ্গের উপরিপাতনের অনেকগুলা এক্সাম্পল আছে। এক্সাম্পলের মধ্যে সবার প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে স্থির তরঙ্গ, এটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ। তরঙ্গের উপরিপাতনের সবচেয়ে সুন্দর যে এক্সাম্পলটা আমাদের চোখের সামনে ভাসে এটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ। ওকে ভাইয়া, স্ট্যান্ডিং ওয়েভ কি, যদিও সংজ্ঞা পড়া কিছুই ফিল আসে না, বলতেছে একই বিস্তার সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ যখন একই সরলরেখার উপর বিপরীত দিক থেকে এসে অপরিবর্তিত হয় তখন, উপরিবর্তিত হয় তখন যে নতুন তরঙ্গের সৃষ্টি হয় তাকে আমরা স্থির তরঙ্গ বলি। এখানে তুমি কিচ্ছু বুঝতে পারছো না, পারতেছো না। স্থির তরঙ্গ হচ্ছে দুইটা তরঙ্গের উপরিপাতনের পারফেক্ট একটা ফলাফল। মানে যখন কোন একটা তরঙ্গ একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর দুইটা অগ্রগামী তরঙ্গ হইতে হবে এবং দুইটা অগ্রগামী তরঙ্গের বিস্তার কম্পাঙ্ক সমান হইতে হবে, মাইন্ড ইট। হ্যাঁ, দুইটা অগ্রগামী তরঙ্গ যখন দুই পাশ থেকে আসে, একটা তরঙ্গ হাতের ডান পাশ থেকে আসতেছে, একটা তরঙ্গ হাতের বাম পাশ থেকে আসতেছে, তখন তরঙ্গ দুইটার উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলতেছি স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ। এটার মধ্যে স্থির কথাটার মানে কি ভাই? স্থির কথাটার মানে হচ্ছে অগ্রগামী তরঙ্গ শক্তি বহন করে সামনের দিকে নিয়ে যায়, বাট স্থির তরঙ্গ দুইটা তরঙ্গের উপরিপতনের ফলে সৃষ্টি হয় এবং স্থির তরঙ্গ কোনো প্রকার শক্তি বহন করে নিয়ে যেতে পারে না। স্থির তরঙ্গটা হচ্ছে অনেকটা এরকম, অগ্রগামী তরঙ্গ যদি কোনোভাবে জ্যামে আটকে যায় তা সে তরঙ্গ কি করে, রাম্বা 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 যাইতেছে। এবার যদি এ রাম্বা রাম্বা যাইতে রাস্তা যাইতে রাস্তা যদি কোনো ক্লিয়ার না পায়, জ্যাম হয়ে যান, তরঙ্গটা কি করবে, জ্যামের দ্বারা এরকম রাম্বা 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 করবে না, অর্থাৎ সে নিজের জায়গায় জিগজ্যাগ 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 করে। তো স্থির তরঙ্গ তার নিজ অবস্থার সাপেক্ষে এরকম জিগজ্যাগ 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 করে, অর্থাৎ কাঁপতে থাকে, সে না ডানে যায় না বামে যায়, তো সে তার নিজের অবস্থান কি থাকে, ফিক্সড থাকে। এটা অ্যানিমেশন আমরা দেখবো। ওকে, অপেক্ষা। মনে করো তোমার কাছে স্থির তরঙ্গ বোঝার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরো আমার কাছে ভাই একটা পালস আছে, একটা পালস আছে। ধরো এখানে ধরো এটা হচ্ছে, আমরা তার আগে পেজটাকে লক করে নেই, একটু অপেক্ষা। ওকে ফাইন, ধরো এখানে আমার কাছে একটা ওয়াই অ্যাক্সিস আছে,
আর এদিকে হচ্ছে এক্স এক্স অক্ষ। এবং আমরা করলাম কি, একটা তরঙ্গরে হাতের বাম থেকে ডান দিকে পাঠাইছি। হাতের বাম থেকে ডান দিকে যাচ্ছে তরঙ্গটা, এই যাচ্ছে, সুন্দর মতো যাচ্ছে। এবং এই তরঙ্গের সমীকরণটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই ওয়ান। এবং তোমরা দেখো তরঙ্গ হাতের বাম থেকে ডানে অগ্রসর হচ্ছে, এই কারণে সমীকরণটা হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ভাইয়া একটু বোঝার চেষ্টা করবেন এখানে কেন মাইনাস দিচ্ছি, কারণ তরঙ্গটা হাতের বাম থেকে ডানে অগ্রসর। বাম থেকে হাতের ডানে যদি চলমান থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস দিই। ধরো সেম একটা তরঙ্গ আছে, যে তরঙ্গটা হাতের বাম থেকে ডানে না, বরং বরং ডান থেকে বামে গতিশীল। অর্থাৎ এবারের যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা হচ্ছে হাতের ডান থেকে বাম থেকে আসতেছে। অর্থাৎ আমরা যদি একটু হালকা মুছে দিই, এটা একটু মুছে দিলেই আমরা আলটিমেটলি পাওয়া যাবো এরকম। ধরো এই তরঙ্গটা, এটা হইতেছে, কালার চেঞ্জ করে দিলাম, এবং এটা এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এটা যাচ্ছে, এটা আসতেছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে কাজ করতে পারি কি, এটার এই পাশগুলো মুছে দেই, এন্ড এই পাশটারে একটা পালস আকারে রাখি। পালস আকারে রাখলে ভাইয়া ভালো। ওকে, রাইট। পালস আকারে রাখলে ভালো। এই যে এখানে রাখলাম, এখানকার যে পালসটা, এটা আসতেছে হাতের ডান থেকে বামে। এই সমীকরণটা হচ্ছে ওয়াই টু ইকুয়ালস টু এ সাইন কি হবে বলাবান, ডান থেকে বামে আসলে ওমেগা টি প্লাস কে এক্স। হ্যাঁ, বুঝিস? একই সময় যেহেতু কম্পাঙ্ক সমান, তাই ওমেগা সমান রাখতেছি, বিস্তার সমান, তাই এ ও সমান রাখতেছি। ওকে, তাহলে আমরা দুইটা পালস চিন্তা করতেছি, দুইটা পালস। একটা পালসকে হাতের বাম থেকে ডানে পাঠাইছি, আরেকটা পালসকে হাতের ডান থেকে বামে পাঠাইতেছি। এই দুইটা পালস যখন পরস্পর ওপর ওভারল্যাপ করবে, এই দুইটা পালস যখন একে অপর ওপর উপরিপাতিত হবে, তখন যে নতুন লব্ধিটা পাওয়া যাবে, সেই লব্ধিটা হয়ে যাবে আলটিমেটলি কি রে ভাইয়া, সেই লব্ধিটা হয়ে যাবে আলটিমেটলি স্থির তরঙ্গ। এবং সেই স্থির তরঙ্গটা ভিজুয়ালাইজ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। লব্ধিটা, দুইটা তরঙ্গ একে অপরের উপর উপরিপাতিত হলে আমরা শিখে ফেলছি যে লব্ধি ওয়াই নেট হয়ে যাবে পূর্বোক্ত তরঙ্গ দুইটার সমীকরণের ভেক্টর সমষ্টি সমান। অর্থাৎ ওয়াই নেট হয়ে যাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে আপনি একটা কাজ করেন, ওয়াই ওয়ান এর জায়গায় এই সমীকরণটা লিখে দিবেন, এই যে এটা এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা লিখে দিব, এটা লিখে দিব। এই যে এটা লিখে দিতেছি, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর প্লেসে, ওয়াই ওয়ান। আচ্ছা, আর ওয়াই টু এর প্লেসে কি লিখে দেবো, ওয়াই টু এর প্লেসে লিখে দিব ওয়াই টু ইকুয়াল টু যে সমীকরণটা ছিল সেটার মানটা। চলেন ভাই কাজ করি, ওয়াই টু, এই যে এটা, এই যে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ওকে, তাহলে এইটা হইতেছে ওয়াই টু এর প্লেসে লিখে দিলাম, এই যে ওয়াই টু। এবার দুইটা সমীকরণটা যদি আমরা কাজ করি, এখান থেকে এ কমন নিয়ে নিলে বুঝতে পারতেছে চোখের সামনে কিছু ত্রিকোণমিতিক ফাংশন টাংশন হইব। আমি যদি চাইলে এখানে সাইন সি প্লাস সাইন একটা বিশাল ইকুয়েশন করতে পারি। বাট এগুলা না করলে আলটিমেটলি তুমি এগুলো তো বইও পাচ্ছ, অনেক কিছু তুমি বইও শিখে যাচ্ছ। এই জিনিসটা ভিজুয়ালাইজ করা জরুরি, এই জিনিসটা ফিল করা জরুরি। এই জিনিসটা ফিল করার জন্য আমরা ছোটটা অ্যানিমেশন দেখে আসি। কি শুরু করলেন ভাই, একটু পর পর খালি অ্যানিমেশন দেখতে হয়, কিছু করার নাই। তরঙ্গ চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের মতো না, এখানে কল্পনার মধ্যে অনেক কিছু আছে। অর্থাৎ একটা তরঙ্গ হাতের ডান থেকে বামে যাচ্ছে, একটা বাম থেকে ডানে যাচ্ছে, একটা ডান থেকে বামে আসতেছে। এগুলো মুখে বললে তুমি কিছুই বুঝতে পারো না। আমি তোমার এঁকে দিছি, একটা পাহাড় আঁকছি, পাহাড় যাচ্ছে, একটা পাহাড় আঁকছি, পাহাড় বামে আসতেছে, কিছুই বোঝাচ্ছে না যতক্ষণ না তুমি বাস্তবে ঘটনা হতে দেখতে পারতেছো। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা অ্যানিমেশন দেখবো। চলো দেখো, স্থির তরঙ্গকে ভালো মতো ভিজুয়ালাইজ করার জন্য এই ভিডিওটা অনেক সুন্দরভাবে স্থির তরঙ্গটা ভিজুয়ালাইজ করছে। স্থির তরঙ্গ তুমি এতক্ষণ পর্যন্ত কি শিখে আসতেছো, যে একটা তরঙ্গ হাতের বাম থেকে ডানে যাবে, একটা ডান থেকে বামে আসবে, এবং দুইটা তরঙ্গের অপরিবর্তনের ফলাফল হিসেবে স্থির তরঙ্গ দেখতে পাবো। তো মনে করো ভাইয়া, আমার এখানে এই ভিডিওতে তাই করা হচ্ছে যে একটা তরঙ্গ হাতের বাম থেকে ডান দিকে পাঠানো হচ্ছে, এই যে একটা লাল কালার তরঙ্গ যাচ্ছে, এই যে এই তরঙ্গটা যাচ্ছে, যদি দেখতে পাচ্ছ। এখানে আমরা টোটাল 7টা পার্টিকেল চিন্তা করছি, P1 থেকে P7 পর্যন্ত। তরঙ্গগুলা যখন যায়, আমরা তরঙ্গের সংজ্ঞা অনুসারে পড়ছি যে তরঙ্গ বেসিক্যালি শক্তি সঞ্চালন করে নিয়ে যায়। তরঙ্গ সঞ্চালনের সাথে সাথে কণাগুলো তাদের স্থান পরিবর্তন করে না, কণাগুলো তাদের অবস্থানের পরিবর্তন না করে শক্তি সঞ্চালিত করে। কণাগুলো জাস্ট নিজ অবস্থানের সাপেক্ষে স্পন্দিত হয়। তাহলে ঠান্ডা মাথায় দেখো তো ভাইয়া, এই যে তরঙ্গটা সামনে দিকে যাচ্ছে, এই যে যাচ্ছে, P1 P2 P3 প্রত্যেকটা কণা কিন্তু তারা কিন্তু নিজ অবস্থানের সাপেক্ষে অস্থির করছে, নিচে নামতেছে, উঠতেছে, আবার নামতেছে, উঠতেছে। দেখো কণাগুলা নিজ অবস্থানের সাপেক্ষে উপরে নিচে অসিলেট করতেছে, স্পন্দিত হচ্ছে, এবং কণাগুলা স্পন্দনের মাধ্যমে মূলত তরঙ্গটাকে সামনে বয়ে যেতে, সামনে অগ্রসর হতে সাহায্য করতেছে। ওকে, দেখো, তো এই যে এখানে একটা তরঙ্গ যাচ্ছে, এই যে সিম্পল ভাবে তরঙ্গটা আমার সামনের দিকে যাচ্ছে।
এখন আমি সেম একটা তরঙ্গ কি করলাম, চিন্তা করলাম হাতের ডান থেকে আসতেছে, কারণ আমরা জানি স্থির তরঙ্গ পাইতে গেলে সমান কম্পাঙ্ক সমান বিস্তার বিশিষ্ট দুইটা তরঙ্গকে পরস্পর অপোজিট থেকে আসতে হবে। তাহলে একটা তরঙ্গ যাচ্ছে হাতের বাম থেকে ডানে লাল, এবার সবুজটা চিন্তা করতেছি হাতের ডান থেকে বামে, অর্থাৎ সেম তরঙ্গ, জাস্ট ডিরেকশন উল্টে গেছে। এন্ড এই তরঙ্গটা হচ্ছে মূলত অপর পাশ থেকে আসতেছে। এন্ড এই তরঙ্গটা মুভ করার ক্ষেত্রে আমার এই যে দেখো কণাগুলো নিজের অবস্থানের সাপেক্ষে এইভাবে অসিলেট করতেছে, অর্থাৎ P2 P1 দেখো কণাগুলো, P4টা নামছে উঠছে নামছে উঠছে। এবার আমরা যে কাজটা করলাম এবার হচ্ছে যে একই সাথে আমরা লাল এবং নীল অর্থাৎ বাম পাশের তরঙ্গটা এবং হাতের ডান পাশের তরঙ্গটা কি করলাম, একই সাথে আমরা চালনা শুরু করে দিচ্ছি। তুমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, যখন আমার লাল তরঙ্গটা হাতের বাম থেকে ডানে যাচ্ছিল, তখন কণাগুলো চাইতেছিল লালকে ফলো করে P1 ওপরে উঠতে, P2 এতটুকু উপরে উঠতে, P3 এতটুকু উপরে উঠতে। অর্থাৎ যখন শুধুমাত্র লাল তরঙ্গটা যাবে, তখন এই 7টা কণা এই রেড লাইন ফলো করে কি করবে, অসিলেট করবে। যখন আমার সবুজ তরঙ্গটা যাবে, তখন এই 7টা কণা আমার এই সবুজ তরঙ্গটাকে ফলো করে অনুসরণ করে অসিলেট করবে, ঠিক না ভাইয়া? এটাই তো হওয়ার কথা। তুমি যদি ঠান্ডা মাথায় দেখো, যদি দুইটা তরঙ্গকে একসাথে দেওয়া হয়, তখন তরঙ্গ তরঙ্গ লাল তরঙ্গ চাইবে P2 কণাটাকে কি করতে, নিচের দিকে নামায় নিয়ে আসতে, এটা নিচের দিকে নামাইতে, ধরো এতটুকু পরিমাণ নিচে নামাইতে। আমরা একটা কালারটা চেঞ্জ করে এই কালারটা দেই, এইটুকু পরিমাণ নিচে নামাইতে। আর সবুজ তরঙ্গটা চাইবে P2 কণাটাকে এতটুকু পরিমাণ উপরে উঠাইতে। তাহলে আলটিমেটলি লব্ধি কি হয়ে যাবে বলতো P2 কণার বেলায়? লব্ধি হিসাবে না কণাটা নিচের দিকে নামতে পারবে না উপরের দিকে করতে পারবে, অর্থাৎ আলটিমেটলি লব্ধি হয়ে যাবে লাল এবং সবুজের ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ আমার এই ক্ষেত্রে তরঙ্গটা এই এই কণাটা এই বিন্দুতে পিন ডাউন হয়ে যাবে, থেমে যাবে। P3 এর বেলায় একটু ডিফারেন্ট ঘটনা দেখতে পাচ্ছি। P3 এর বেলায় লাল তরঙ্গের প্রবেশে যতটুকু নামতো, সবুজের প্রভাব একটু বেশি পরিমাণ উপরে উঠে যাবে। আলটিমেটলি P3 কণাটা লব্ধিটা উপরের দিক বরাবর পাবে। P4 বেনিফিট পাচ্ছে সবচেয়ে বেশি। P4 এর বেলায় লাল ওরে উপরে উঠাতে চাইতেছে, সবুজও ওরে উপরে উঠাতে চাইতেছে, এবং আলটিমেটলি আমরা দেখবো P4 রে কেউ অপোজ করতেছে না। আলটিমেটলি লাল এবং সবুজ দুইটার জন্যই কণাটা উপরে বা নিচে নামতে চাইবে। অর্থাৎ আমরা যখন এই কণাটা যখন এরকম অসিলেটিং অবস্থায় থাকে, তুমি যদি দেখো, আম, বারবার আমি এই পাশে নিয়ে আসি, এই যে অবস্থানে দেখো, এই অবস্থান দেখো, এই যে তরঙ্গটা, দুইটা তরঙ্গের কারণে আমার কণাগুলো ঠিক এইভাবে অসিলেট করবে। এবং এখন দেখো নতুন একটা লাইন শুরু হয়ে গেছে, দেখো তো এই যে P1 এর বেলা একটা লাইন দেখতে পাচ্ছ না? P1 এর বেলা যে ডটেড লাইন গুলো দেখতে পাচ্ছ, এই ডটেড লাইন গুলো আলটিমেটলি নির্দেশ করতেছে লব্ধির দিক। অর্থাৎ P1 কণাটা P1 যখন চলতেছিল, চলমান অবস্থায় ছিল, ওকে, লালের দিক পরিমাণ নিচের দিকে বেশি, সবুজের পরিমাণ উপরে কম। দ্যাটস ওয়াই কি হইতেছে, দ্যাটস ওয়াই আমার লব্ধিটা কোন দিকে হইতেছে, লব্ধিটা উপরের দিকে করছে। অর্থাৎ যখন দুইটা তরঙ্গ যদি একসাথে অসিলেট করতো, একই সাথে অপরিবর্তিত হইতো, তখন লব্ধিটা কোন দিকে হইতো। যেমন আমি যদি একটু পিছনে নেই, এই ভিডিওটাতে একটু পিছনের দিকে নেই, ধরো এখানে একটু পিছনের দিকে নিলাম, এমতো অবস্থায় P1 কণাটা এই এই মুহূর্তে P1 লব্ধি উপরের দিকে হইতো, কারণ উপর দিকে সবুজের পরিমাণ বেশি। P2 এবং P6 কোন প্রকার লব্ধি পাচ্ছে না, কারণ কি P2 P6 এর উপরে নিচে যতটুকু আছে ততটুকু কি করতেছে, সমান সুষম হচ্ছে। উপরে নিচে ক্যান্সেল আউট হইয়া P2 P6 না উপরে যাবে না নিচে যাবে, P3 নিচে যাবে, P4 সেটাও নিচের দিকে যাবে। অর্থাৎ আলটিমেটলি যখন দুইটা তরঙ্গ একসাথে হবে, তখন আমার কণাগুলো এইভাবে একটা লব্ধি পাচ্ছে। যে ডটেড লাইন গুলো পাচ্ছ না, এগুলো হচ্ছে সে কি পাচ্ছে, একটা লব্ধি পাইতেছে। দেখো P2 এবং P6 ছাড়া বাকি সবাই লব্ধি পাইছে। 1 এবং 6, 1 এবং 5, 1 এবং 7, দুঃখিত, 1 এবং 7 যেদিকে লব্ধি পাইতেছে, বাকিরা 3, 4, 5 বিপরীত দিকে লব্ধি পাইতেছে। এবং এই লব্ধির দিকে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, P4 কোনটা ম্যাক্সিমাম লব্ধি পাইছে, কারণ ওরে লাল এবং সবুজ দুইজন মিলে উপরে উঠাতে চাইছে, সমদশায় ছিল। P2 এবং P6 কোন প্রকার লব্ধি পায় নাই। অর্থাৎ আমি যদি আলটিমেটলি এখানে একটা তরঙ্গ এঁকে দেই, যে তরঙ্গটা আলটিমেটলি এইরকম ভাবে যাবে, এটাই হয়ে যাবে আমার এক্ষেত্রে একটা কি স্থির তরঙ্গ। কেন? কারণ আলটিমেটলি দেখো, দুইটা তরঙ্গ উপরিপতিত হওয়ার ফলে কিছু কিছু কণাতে তারা এমন ভাবে বিপরীত দশায় মিলিত হয়েছে যে ওই কণাগুলো লব্ধি কত হয়ে গেছে, এই কণাগুলো লব্ধি ওয়াই নেট কত হয়ে গেছে ভাইয়া, এই কণাগুলো লব্ধি ওয়াই নেট হয়ে গেছে 0, ওয়াই নেট হয়ে গেছে 0। যেমন কালার ছিল না, এখানে আমার ওয়াই নেট হয়ে গেছে 0, নাই কোনো প্রকার। আর এই যে P4 কণাটা, এটাতে এমন ভাবে তারা অপরিবর্তিত হয়েছে, এখানে ওয়াই নেট হয়ে গেছে ম্যাক্সিমাম। এন্ড দ্যাটস ওয়াই দেখো সবচেয়ে বেশি পরিমাণ অসিলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এই ভিডিওটা একটু কন্টিনিউ করি, দেখবা যে এই
অসিলেশনটাকে ফলো করে একটা গ্রাফ আঁকা দিলে একটা নতুন তরঙ্গের সৃষ্টি হবে। দেখো, দেখো, P4 যেদিকে, বাকি দুইটা নিচে, তিনটা যেদিকে, বাকি দুইটা নিচের দিকে। ওকে, P2 আর P6 এর কপাল খারাপ, তোমার আমার মতো আর কি, পায় নাই। এই যে এখানে আলটিমেটলি যেটা নতুন তরঙ্গ আসছে, এই নতুন তরঙ্গটা আমরা বলতেছি এটা হচ্ছে একটা স্থির তরঙ্গ। কেন স্থির তরঙ্গ? একটু আগের তরঙ্গের মতো এটা কোনো মুভ করতে পারতেছে না, এটা নিজ অবস্থানের সাপেক্ষে রাম্বা রাম্বা করতেছে। নিজ অবস্থানের সাপেক্ষে এটা উপরে ওঠে, নিচে নামে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে। অর্থাৎ তরঙ্গটা একটা নিজ অবস্থানের সাপেক্ষেই আন্দোলিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে। ওকে, এমন তরঙ্গকে আমরা বলতেছি এটা হচ্ছে আলটিমেটলি কি একটা ভাইয়া, এটা স্থির তরঙ্গ। এই যে স্থির তরঙ্গ যে সমীকরণ, এই যে স্থির তরঙ্গটা যদি চালাইয়া দিই, এই যে দেখো তরঙ্গটা, এই চালাইলাম, এই যে এটা স্থির তরঙ্গ। ওকে, আগাইতে পারে না। কেন সামনে আগাইতে পারে না? কারণ P2 আর P6 কণাটা লব্ধি শূন্য হয়ে গেছে। P2 আর P6 কণাটা কি জায়গায় থাইমা গেছে। এই দুইটা আবদ্ধ কণা তাকে সামনে যেতে দেয় না, তাকে আটকে রাখে জ্যামে পড়া গাড়ির মতো। ওকে, তাহলে এই যে স্থির তরঙ্গটা, সেই স্থির তরঙ্গ সমীকরণ যদি খুঁজতে চাই, সমীকরণটা কি হয়ে যাবে ভাইয়া বলো তো? যেহেতু y1 এবং y2 মনে আছে, একটা পালস বামে, একটা পালস ডানে, এই দুইটা পালসের উপরিপতনের ফলাফল হিসেবে আমরা স্থির তরঙ্গ পাচ্ছিলাম। তাহলে আলটিমেটলি y নেট হয়ে যাবে, y নেট হয়ে যাবে এই দুইটার ভেক্টর যোগফলের সমান। তাহলে আমি এখানে একটা কাজ করবো, এটা সাইন সি বলি, এটা সাইন ডি বলি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা কি হয় বলেন তো? হবে 2 সাইন যোগফল বাই 2, দুটা যোগ করে দেন। যোগ করলে আমরা পাইতেছি আলটিমেটলি ওমেগা টি এন্ড বিয়োগফল বাই 2 করলে পাচ্ছি কস কে এক্স। একটু কাজ করবা তোমরা, কেমন? ওকে, তাহলে এইবার এটা যেটা সাজিয়ে লিখি, আমরা পাচ্ছি 2a কস কে এক্স ইন্টু সাইন ওমেগা টি। এই যেটা ইকুয়েশন আসছে দুইটা তরঙ্গের যোগফলের কারণে, এটা ওয়াই নেট, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ। এটাকেই বলা হয় স্থির তরঙ্গের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থির তরঙ্গের সমীকরণ। ওকে ভাইয়া, স্থির তরঙ্গের সমীকরণ, দিস ইজ আওয়ার, এটাই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। আমরা এটা একটু সরে নিয়ে আসি। এই যে স্থির তরঙ্গের রাশিমালা, এই স্থির তরঙ্গের রাশিমালা নিয়ে অনেক কথাবার্তা বলার আছে, এখনো আমি কোনো কিছু কমপ্লিট করি নাই, একটু থামেন। ধৈর্য রাখতে হইব স্থির তরঙ্গ বুঝতে গেলে, ধৈর্য হারাইলে হবে না। তাহলে আমরা যে স্থির তরঙ্গের রাশিমালা পাইছি, এই রাশিমালাটা এটা আমরা অপর পেজে নিয়ে যাই, এই যে স্থির তরঙ্গের এই যেটা রাশিমালা ছিল, এটা যে আমরা অপর পেজে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম, যে y net ইকুয়াল টু স্থির তরঙ্গ সমীকরণে y net ইকুয়ালস টু হইতেছে 2a cos kx ইন্টু সাইন ওমেগা টি। এটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে ভাইয়া আলটিমেটলি স্থির তরঙ্গের সমীকরণে এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, যেটা নিজ অবস্থানের সাপেক্ষে আন্দোলিত হচ্ছিল নিজ অবস্থানের সাপেক্ষে, তাহলে সেই সমীকরণটা কার সাপেক্ষে, কোন জিনিসটা মেনে চলতেছে? সেটা হচ্ছে আমার কি, ওয়াই নেট মেনে চলতেছে, ওয়াই নেট মেনে চলতেছে। এই যে ওয়াই নেট, আমরা যে স্থির তরঙ্গ সমীকরণ রে এসএচএম মতো কোন সমীকরণের সাথে কম্পেয়ার করি, ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল, এ সাইন ওমেগা টি। তাহলে খুব ঠান্ডা মাথায় কথা বুঝবা, এসএচএম মতো কোন সমীকরণে সাইনের যে সহগটা ছিল সেটা কি ছিল, বিস্তার। আর এসএচএম মতো কোন সমীকরণে সাইন ওমেগা টি, আলটিমেটলি এটা ছিল এটার সাপেক্ষে কোনটা এসএচএম করতো, অর্থাৎ একটা কণা সময়ের সাথে সাথে এসএচএম করতেছে, টি এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান হচ্ছে। বাট তুমি দেখো এসএচএম মতো কোন সমীকরণে এ বিস্তারের মানটাকে সর্বদা ফিক্সড, বিস্তার হচ্ছে সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলে থাকি, অর্থাৎ বিস্তার সময়ের সাথে সাথে কি হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না। স্থির তরঙ্গের সমীকরণে এখানে এই যে 2a cos kx, এই অংশটা ঠান্ডা মাথায় দেখো, এটা প্রথমত সাইনের দুই পাশে আছে, প্রথমত এটা সাইনের সহগ আকারে আছে, এবং দ্বিতীয়ত এটা টি এর ওপর ডিপেন্ডেন্ট না, সময়ের সাথে টি এর ওপর ডিপেন্ডেন্ট না, বা টাইম ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। তাহলে বলো তো, এসএসএম রত কণার সমীকরণের মতো করে তাহলে কি এটা আমরা বলতে পারি না এটা হচ্ছে আলটিমেটলি আমার স্থির তরঙ্গের ইন্ডিপেন্ডেন্ট, স্থির তরঙ্গের বিস্তার রাশিমালা। তাহলে এটা হচ্ছে আমার স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার।
স্মল এ ইকুয়াল হচ্ছে 2a cos kx। মনে রাখবা ক্যাপিটাল এ হচ্ছে যেই দুইটা অগ্রগামী তরঙ্গ মিলে স্থির তরঙ্গ গঠিত হচ্ছে তাদের বিস্তার বিস্তার হচ্ছে ক্যাপিটাল এ। স্মল এ হচ্ছে দুইটা অগ্রগামী তরঙ্গের যোগফলে রেজাল্টেন্ট হিসেবে যেটা পাওয়া যেতেছে তার বিস্তার হচ্ছে স্মল এ। মনে রাখবা স্থির তরঙ্গের বিস্তার অবস্থানের উপর ডিপেন্ড করতেছে, এক একটা অবস্থানে বিস্তার এক এক রকম হচ্ছে। দেখো দেখো এই সাম্যবিন্দু সাপেক্ষে এই P1 অবস্থানের জন্য বিস্তার একরকম, P2 অবস্থানে বিস্তার একদম নাই বললে চলে, শূন্য। P4 অবস্থানে বিস্তার একদম সর্বোচ্চ, P6 অবস্থানে আবার বিস্তার কণাটার বিস্তার কি একদমই নাই বলে চলে, শূন্য। যেই সকল বিন্দুতে কণার বিস্তারের মান শূন্য হয়ে যায় ওই সকল বিন্দুগুলো আমরা বলি সুস্পন্দ বিন্দু। যেই সকল বিন্দুতে কণার বিস্তারের মান সর্বোচ্চ হয়ে যায় ওই সকল বিন্দুগুলোর নাম, আচ্ছা আচ্ছা একটু দুঃখিত, যেই সকল বিন্দুতে কণার বিস্তারের মান শূন্য হয়ে যায় সেই সকল বিন্দুগুলো আমরা বলি নিষ্পন্দ বিন্দু বা নোট পয়েন্ট। যেই সকল বিন্দুতে কণার বিস্তারের মান সর্বোচ্চ হয়ে যায় সেই সকল বিন্দুগুলোর আমরা বলি সুস্পন্দ বিন্দু বা এন্টি নোট পয়েন্ট। তাহলে আলটিমেটলি একটু মনে রাখার চেষ্টা করো, সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু সব বোঝায় বলবো। তাহলে আলটিমেটলি ভাইয়া বলো এটা কিভাবে আমি স্থির তরঙ্গের বিস্তার ধরছি। ব্রতকরণ সমীকরণ অনুসারে সাইনের যে সহগটা থাকে সেটা আমরা বলি বিস্তার। এখানে সাইনের সহগ হচ্ছে 2a cos kx। এটা ছাড়াও স্থির তরঙ্গ হোক এসএসএম হোক, বিস্তার এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। তাইলে আমার এখানে 2a cos kx পার্টটাও তো টাইম ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, তার মানে এটা কি হচ্ছে আমার স্থির তরঙ্গের বিস্তার। আচ্ছা, যেই সকল বিন্দুতে স্থির তরঙ্গের বিস্তার মান P2 P6 এর জন্য বলতেছি, যেই সকল বিন্দুতে স্থির তরঙ্গের বিস্তারের মান শূন্য ওই সকল বিন্দুগুলোরে আমরা বলতেছি নিষ্পন্দ বিন্দু। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি নোট পয়েন্ট, নোট পয়েন্ট বা আমার নিষ্পন্দ বিন্দুগুলার জন্য আলটিমেটলি আমার বিস্তার এর মানটা কত হয়ে যাবে, বিস্তার স্থির তরঙ্গের এর মান কি হয়ে যাবে, সর্বনিম্ন বা আমরা এটা বলতে পারি শূন্য হয়ে যাবে। জন্য আমার বিস্তার এ কি, এ মিনিমাম। তাহলে ভাইয়া বলতো স্থির তরঙ্গের বিস্তারের মান সর্বনিম্ন হইলে কজের মানটাকে সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে? অবশ্যই সর্বনিম্ন হবে। স্মল এর মান সর্বনিম্ন হইলে নিশ্চয়ই কস কে এক্স এর মানও সর্বনিম্ন হবে না? কস কে এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত? কস কে এক্স এর, কস কে এক্স এর এ মিনিমাম হইলে কস কে এক্স কি হইতে বাধ্য, কস কে এক্স ও মিনিমাম হতে বাধ্য। কজ এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে শূন্য, অর্থাৎ কস কে এক্স এর মিনিমাম ভ্যালু ইকুয়াল টু 0। কত কত মানের জন্য cos kx এর মান শূন্য হয়ে থাকে? যেমন আমি এখানে একটা নোট দেখতে পাচ্ছি P2 বিন্দুতে, আর একটা নোট দেখতে পাচ্ছি P6 বিন্দুতে। এভাবে আমি আগাইতে থাকলে তো সামনে P7 P8 উপরে P10 এ যে একটা নোট দেখতে পাবো, P15 এ যে একটা নোট দেখতে পাবো। তাহলে এই যে ঠিক কতটুকু অবস্থান পর পর আমরা চাইলে একটা নোট বা নিষ্পন্দ বিন্দু পেতে পারি, একটু মনোযোগ দিবেন। অর্থাৎ ওই সকল বিন্দুগুলোতেই আমরা নিষ্পন্দ বিন্দু পাবো যেখানে আমার cos kx এর ভ্যালু স্থির তরঙ্গের বিস্তারের মান সর্বনিম্ন বা শূন্য। তাহলে cos kx এর মান শূন্য হতে পারে cos 90 ডিগ্রির জন্য, cos 270 ডিগ্রির জন্য, অথবা cos পাই বাই 2 এর বিজোড় গুণিতকের জন্য, cos 2n+1 পাই বাই 2 এর জন্য। cos কাটা দিয়ে দিলে আমরা বলতে পারি kx ইকুয়ালস টু হচ্ছে, kx ইকুয়ালস টু হচ্ছে আমার পাই বাই 2, 3 পাই বাই 2, 2n+1 পাই বাই 2। আমরা এখানে এখনো হিসাব শেষ করি নাই, আমরা জানি k ইজ ইকুয়াল টু কি রে, k ইকুয়ালস টু হচ্ছে আমার আলটিমেটলি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। আমরা বলতে পারি 2 পাই বাই ল্যামডা x ইজ ইকুয়াল টু, দুই পাশ থেকে ল্যামডা পাই পাই কেটে দিলে x ইকুয়াল টু থাকতেছে ল্যামডা বাই 4 কমা 3 ল্যামডা বাই 4 কমা 2n+1 ইন্টু ল্যামডা বাই 4। অর্থাৎ অর্থাৎ আমরা স্থির তরঙ্গের বেলায় কেবলমাত্র ল্যামডা বাই 4 এর বিজোড় সংখ্যক গুণিতক 1 3 বিজোড় সংখ্যক গুণিতকে আমরা কি দেখতে পাবো, নিষ্পন্দ বিন্দু দেখতে পাবো। অর্থাৎ স্থির তরঙ্গের বেলায় নোট পয়েন্ট গুলা প্রতি ল্যামডা বাই 4 দূরত্ব পর পর পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে প্রতি ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক দূরত্বে, বিজোড় গুণিতক দূরত্বে কি পাওয়া যাবে, নিষ্পন্দ বিন্দু বা নোট পয়েন্ট দেখতে পাওয়া যাবে। পাওয়া যাবে। ওকে, তাহলে এই লাইনটা কোথায় হওয়া উচিত বলেন তো?
এই লাইনটা হওয়া উচিত এখানে নিচে জায়গা পাওয়া উচিত। এখন নিচে জায়গা পাবে কিনা একটু ছোট করে দেই, এখানে জায়গা পাওয়া উচিত। আচ্ছা, এটা জায়গা করার জন্য ব্যবস্থা তো আমার কাছে আছে, এই জিনিসগুলো একটু ছোট উপরে উঠাইয়া দিই, একটু উঠাইয়া দিছি। আর এই যে জিনিসগুলো আছে এগুলো একটু টাইনা নিচে নামাইয়া দিই, তাহলে সুন্দর হয়ে গেল আর কি। ওকে, ফাইন, দেখেন নিষ্পন্দ বিন্দু বা নোট পাওয়া যাবে। ওকে, তাহলে বলতো কোন কোন বিন্দুতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো? আগের মতো এনিমেশন দেখো, সুস্পন্দ বিন্দু মানে কি? যেখানে সবচেয়ে বড় পয়েন্ট, এখানে আমরা বিস্তার ম্যাক্সিমাম পয়েন্টে কি পাচ্ছি, বিস্তারের মানটা ম্যাক্সিমাম, অর্থাৎ সুস্পন্দ বিন্দু পাবো আমরা। এক্ষেত্রে আমরা বলতে পারি সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। সুস্পন্দ, সুস্পন্দ বা আমরা এন্টি নোট দেখতে পাবো কোন কোন বিন্দুতে, সেগুলো আমরা খুঁজবো আজকে বেসিকলি। তাহলে আমরা বলতে পারি এন্টিনোড পয়েন্ট পাওয়া যাবে যে সকল বিন্দুতে আমার বিস্তারের মানটা কি থাকে, ম্যাক্সিমাম। ভাইয়া বিস্তারের মান ম্যাক্সিমাম হইলে cos kx এর ভ্যালু কত হইতে হবে, ম্যাক্সিমাম। cos kx এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, cos 0 ডিগ্রি এর মান 1, cos পাই, ওকে, cos 2 পাই, এগুলাতে আমরা জানি cos kx এর ভ্যালু কত, ম্যাক্সিমাম। তোমরা cos kx এর ম্যাক্সিমাম ভ্যালু বলতে কিন্তু শুধুমাত্র +1 কে বুঝবে না, -1ও এক ধরনের ম্যাক্সিমাম ভ্যালু বিপরীত দিকে। তাহলে দুই পাশ থেকে আমরা cos কে বাদ দিলে আলটিমেটলি বলতে পারি 2 পাই/λ ইন্টু এক্স ইকুয়ালস টু 0, পাই, 2 পাই, কতটুকু হয়ে যাবে রে, n পাই। তাহলে আমরা পাই ক্যান্সেল করলে এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি 0, λ/2, 2 ইন্টু λ/2, n পাই ইন্টু n ইন্টু λ/2। দেখো তো একটু আগেরটা কি ছিল, λ/4 এর বিজোড় সংখ্যক গণিতকে আমরা নোট পয়েন্ট পাচ্ছি। তাহলে এবারটা যদি আমরা λ/4 এর সাপেক্ষে লিখতে চাই, তাহলে আমরা লিখবো যে λ/2n ইন্টু λ/4 লেখা যায়। n λ/2 যে কথা, 2n λ/4 একই কথা। তাহলে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, λ/4, 4 ইন্টু λ/4, অর্থাৎ λ/4 এর সেম কথা, λ/4 এর বিজোড় সংখ্যক গণিতকে যদি নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, λ/4 এর জোড় সংখ্যক গণিতকে আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু দেখতে পাবো। আমরা এই লাইনটা একটু কপি করে এখানে নিয়ে আসবো, এত কষ্ট করা লাগবে না, কাজ কমাবো। তাহলে আমরা বলে দেবো এখানে, ওকে, এই যে নিচে লিখে দিচ্ছি। তো λ/4 এর বিজোড় গণিতকে যা কি হয়ে যাবে, জোড় গণিতক, জোড় গণিতকে, জোড় গণিতকে নিষ্পন্দ বিন্দু জায়গায় কি লিখে দেবো, সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, এন্টিনোড পাওয়া যাবে। সুস্পন্দ, সুস্পন্দ বা এন্টিনোড এন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা যে আমরা যখন স্থির তরঙ্গ নিয়ে কাজ করি, স্থির তরঙ্গের মধ্যে সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু কখন কখন পাওয়া যাচ্ছে। যদি ছোট একটা কাজ করো তো ভাইয়া, আমরা যদি বলা হয় যে পরপর দুইটা, একটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে λ/4 আর একটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে 3λ/4, তাহলে যদি বলতে চাই পরপর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত, পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব কত, বা পরপর দুটি নোট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, আলটিমেটলি এটা কি হবে, একটা λ/4 থেকে λ/4, 3λ/4, মাঝখানে ডিফারেন্সটা কত, λ/, মনে রাখবা পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব আলটিমেটলি কি হয়ে যাবে, λ/2 হয়ে যাবে। অর্থাৎ পরপর দুইটা সুস্পন্দ বা নিষ্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে আলটিমেটলি λ/2। কারণ সুস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে কি 2 ইন্টু λ/4, আর এটা হচ্ছে 4 ইন্টু λ/4, মাঝখানে ব্যবধানটা কত, মাঝখানে ব্যবধান হয়ে গেছে λ/2 এর সমান। তাহলে পরপর দুইটা সুস্পন্দ বা দুইটা নিষ্পন্দ বিন্দু দূরত্ব হিসাব করতে গেলে দূরত্বটা কত হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক বা λ/2। আমরা বলতে পারি প্রতি λ/2 দূরত্ব পরপর আমরা একটা সুস্পন্দ পাই, একটা নিষ্পন্দ পাই। আর যদি বলা হয় একটা নিষ্পন্দ আর একটা সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব কত, আমরা তাহলে বলতে পারি একটি সুস্পন্দ, সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত হবে। তাহলে ভাই চিন্তা করে দেখো, প্রথম নিষ্পন্দটা পাওয়া গেছে λ/4 এ,
প্রথম সুস্পন্দটা পাওয়া গেছে 2 λ/4, মধ্যকার দূরত্ব কি হয়ে গেছে আলটিমেটলি λ/4 হয়ে গেছে না? তাহলে বলতে পারি আমরা একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আলটিমেটলি কত, λ/4। এগুলা এমসিকিউ তে কাজে আসে, এমসিকিউ তে এগুলা কাজে আসে। ওকে, এই লাইনটা এই লাইনটা কাজে আসবে। স্থির তরঙ্গের আন্ডারে আসা কিছু কোশ্চেন দেখার চেষ্টা করব। এবার আমরা স্থির তরঙ্গ থেকে আসা কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করি। আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে এটা ঢাবি 19-20 সেশনে আসছে। বলছে একটা স্থির তরঙ্গে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 1 মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা জানি পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 ইকুয়াল টু হইতেছে আলটিমেটলি কত, 1 মিটার। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসতেছে, 2 মিটার। অর্থাৎ এগুলো ছোট ছোট এমসিকিউ, বুঝছো, কুইজ টাইপের এমসিকিউ, এগুলো খুবই সহজ, খুব কঠিন কিছু না। এখান থেকে কিছু ছোট ছোট অঙ্ক বোঝানোর চেষ্টা করি। বলতেছে দুইটা পরস্পর বিপরীত দিক হতে আগত অগ্রগামী তরঙ্গের প্রত্যেকটার বিস্তার দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে। বের করতে হবে প্রথম দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব। ওকে, তাহলে আমরা জানি দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব আলটিমেটলি এখানে যা জিনিস দেওয়া আছে তা লিখে দেব। কে ইকুয়াল টু হচ্ছে π/2। আমরা জানি কে হচ্ছে 2π/λ ইকুয়াল টু হচ্ছে π/2। তাহলে পাই পাই ক্যান্সেল আউট করলে ল্যামডা ইজ ইকুয়াল টু 4 মিটার। আমরা জানি পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2, হুইচ ইজ আমাদের এখন কত, 2 মিটার। ওকে, প্রশ্নে অনেক ইনফরমেশন দিচ্ছে, ওমেগার মান দিচ্ছে, এগুলো কোনোটাই আমার কাজে লাগে নাই। আমরা জাস্ট সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে ল্যামডার মান দরকার, আমরা সেই ল্যামডাটাকে হিসাব করছি। এবং সেম ম্যাথেরই তাহলে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এত অবস্থানে তরঙ্গটির বিস্তার কত? ওকে, তাহলে আমরা যদি জানতে চাই তো স্থির তরঙ্গের যে বিস্তারের রাশি সমীকরণ ছিল, বিস্তার স্থির তরঙ্গের বিস্তারের সমীকরণ এটা মনে করে দেখেন ভাইয়া, স্মল এ ইকুয়াল টু কি ছিল, এই যে মনে করো এটা হচ্ছে আলটিমেটলি আমার স্থির তরঙ্গের বিস্তার, এই যে এটা স্থির তরঙ্গের বিস্তার ইজ ইকুয়াল টু কি, 2a cos kx। এখানে ক্যাপিটাল এ হচ্ছে অগ্রগামী তরঙ্গের বিস্তার আর এক্স হচ্ছে অবস্থান। তাহলে আমরা বলতে পারি স্থির তরঙ্গের বিস্তার হচ্ছে আমার এদিকে এই যে এ ইকুয়াল টু হচ্ছে 2a, এ মানে অগ্রগামী তরঙ্গের বিস্তার, cos kx। তাহলে অগ্রগামী তরঙ্গের যে বিস্তারটা ছিল সেটা কত, পাই। ওকে, cos ইন্টু কে, কে এর ভ্যালু হচ্ছে π/2, অবস্থান কত 0.25 সেন্টিমিটার। তাহলে 0.25 সেন্টিমিটারে চাইলে বলতে পারি আমরা 1/4। তাহলে কাজ করলে আমরা পাইতেছি 2π ইন্টু cos π/8। এটা হচ্ছে ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে আনসার চলে আসবে। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ভ্যালু, এত সেন্টিমিটার হবে, কারণ আলটিমেটলি আমরা কে এর ভ্যালুটারে পার সেন্টিমিটারে বসাইছি, দ্যাটস উত্তরটাও কিসে আসবে, সেন্টিমিটারই আসবে। ওকে, চাইলে এটার মিটারে নিয়ে বসাইতে পারতাম, সমস্যা নাই। এরকম আরেকটা সমীকরণ বোঝার চেষ্টা করো, যেখানে বলতেছে স্পন্দনশীল কণার গতির সমীকরণ দেওয়া আছে। সমীকরণগুলো যদি দেখার চেষ্টা করি, যদিও এগুলো ঠিক মতো টাইপ হয় না, আমরা সুন্দর মতো লিখবো। y ইকুয়াল টু হচ্ছে 0.5 সাইন π/3x ইন্টু cos cos 40πt। এই সমীকরণটার জন্য বিপরীত দিকে আগত অগ্রগামী তরঙ্গের উক্ত তরঙ্গের সমীকরণ পাওয়া যায়, তার প্রত্যেকের বিস্তার নির্ণয় করা। আচ্ছা, যেই দুইটা অগ্রগামী তরঙ্গের অপরিপাতনে উক্ত তরঙ্গের সমীকরণটা পাওয়া যায়, তাদের প্রত্যেকের বিস্তার কত? তাহলে বোঝো তো ভাইয়া, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা যদি কম্পেয়ার করি, আচ্ছা এখানে তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতেছো যে ভাইয়া আমরা তো স্থির তরঙ্গের যে সমীকরণ y ইকুয়াল টু হচ্ছে 2a cos kx পড়ছি, cos kx ইন্টু sin ওমেগা t পড়ছি। এখানকার সমীকরণে তো টি এর সহগ হিসাবে টি cos এর মধ্যে আছে, ঝামেলা কি? আমরা স্থির তরঙ্গের আরো কিছু অঙ্ক করব, মানে আরো কিছু পার্ট পড়বো, যেখানে আমরা স্থির তরঙ্গের মুক্ত প্রান্তের প্রতিফলন, বদ্ধ প্রান্তের প্রতিফলন পড়বো, এবং দেখবো যে স্থির তরঙ্গের সমীকরণে sin ওমেগা টিও যেমন থাকতে পারে, তেমন cos ওমেগা টিও থাকতে পারে। অর্থাৎ এই প্রবলেমটা হচ্ছে মূলত আমাদের লেকচার 4 এর অন্তর্গত। লেকচার 4 করলে তোমরা এই প্রবলেমটা করতে পারবা। দ্যাটস আমি এই প্রবলেমটা এখন করাবো না, আমি দরকার নাই, এই প্রবলেমটা করার দরকার নাই। এটা আমি লেকচার 4 এর মধ্যে সলভ করে দিব, সমস্যা নাই। তারপরে আমরা যদি দেখতে চাই এই সেম কোশ্চেনটারই দ্বিতীয় প্রশ্ন ছিল এটা, এই যে এই অঙ্কটা দেখতে পারো, এই অঙ্কটা ভালো একটা অঙ্ক। বলতেছে কোন একটা কণার স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু 4 cos পাই x/3 ইন্টু sin 40πt। বলতেছে বলতেছে যে দুটি মূল তরঙ্গ মিলে স্থির তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেই দুটি মূল তরঙ্গের বিস্তার এবং বেগ কত ছিল? তাহলে আমরা বলতে পারি স্থির তরঙ্গের বিস্তার স্মল a ইকুয়াল টু হচ্ছে এখানে 4 cos পাই x/3
আমরা জানি স্থির তরঙ্গের বিস্তার হচ্ছে 2a cos কি রে kx ইকুয়াল টু হচ্ছে 4 cos পাই এক্স বাই 3। কম্পেয়ার করলে আমরা বলতে পারি 2a ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমার মূল তরঙ্গ অগ্রগামী তরঙ্গের বিস্তার ক্যাপিটাল এ হচ্ছে অগ্রগামী তরঙ্গের বিস্তার, সেটা হচ্ছে কত 2 সেন্টিমিটার। অগ্রগামী তরঙ্গের ব্যাগও জানতে চাইছে, তাহলে ব্যাগ বের করতে গেলে আলটিমেটলি কে এর মান হিসাব করতে হয়। তো আমরা বলতে পারি এখানে কম্পেয়ার করলে কে ইকুয়াল টু হইতেছে আলটিমেটলি আমার পাই বাই 3। আর আমরা যদি এটা কম্পেয়ার করি, এখানে টি এর সবটাকে ছিল ওমেগা ছিল না, ওমেগা ইকুয়াল টু হইতেছে আলটিমেটলি কত 40 পাই। তোমাদের মনে আছে নি ভি ইজ ইকুয়াল টু একটা ইয়া শিখছিলা যে ওমেগা বাই কে, উপরে টি এর সহগ বাই এক্স এর সহগ, তাহলে ওমেগার মানটা উপরে বসায় দাও, এটা হচ্ছে 40 পাই, এক্স এর মানটা নিচে বসায় দাও পাই বাই 3। 3 উপরে উঠলে আলটিমেটলি উত্তর হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। ওকে, এরকম ছোট ছোট ম্যাথ করবা। স্থির তরঙ্গটি পরস্পর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত ছিল? আচ্ছা দেখো তো, বলতেছে পরস্পর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত ছিল। আমরা জানি কে ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আমার পাই বাই 3। তো আমরা কে মানে বলতে পারি 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 3। তাহলে বলতে পারি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 6 মিটার। সেন্টিমিটারে বলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। বোঝা গেছে? পরপর দুইটা সুস্পন্দ বিন্দু দূরত্ব যায়, নিষ্পন্দ বিন্দু দূরত্ব তাই একই থাকতেছে, খুব চেঞ্জ নাই, খুব বেশি পরিবর্তন নাই। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে ভালো, এই কোশ্চেনটার জন্য তোমাদের হোম প্রবলেম এটা থাকুক, এগুলা এক্সারসাইজ করবে। আমাদের স্থির তরঙ্গের লেকচারটা আমরা এতটুকুই রাখলাম, এই অঙ্কগুলো আমি প্র্যাকটিস আকারে দেওয়ার জন্য দিয়ে দেবো, না ভিডিও লেখতে বড় হয়ে যাচ্ছে। তোমাদের আজকে লেকচার 3 এখানে শেষ হলো। আমরা এই সিরিজটার পরবর্তী যে লেকচার আছে সেটা আমরা লেকচার 4 নিয়ে আসতেছি। তোমাদের যে কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভাই আমি যেগুলো বুঝতেছি না একটু বোঝায়া বলুন। ওকে, লেকচারটার চেষ্টা করবা লেকচার 1 2 3 একটু সিরিয়াল ওয়াইজ দেখার জন্য। যদি একটু সিরিয়ালি অ্যাটেন্ড করতে পারো তাহলে সুন্দর মতো তরঙ্গ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা ডিজাইন করতেছি একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যত রকমের প্রবলেম থাকে, যত রকমের থিওরি কনসেপ্ট থাকে, প্রত্যেকটা একদম বেসিক টু বেসিক বোঝায় দেওয়ার। ওকে ভাইয়া, আজকে আল্লাহ হাফেজ, এটুকু থাকলো।